প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। করোনাকালীন সময়ে শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না, এর জন্য অনলাইন স্কুলের মাধ্যমে এই প্রচেষ্টা। আমি আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি থেকে। আমরা গতি থেকে আরও দুটি ক্লাস করেছিলাম, আজকে আরেকটি ক্লাস। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে একটা চিত্র দেওয়া হয়েছে। আমি চিত্রটি একটু বলি যে ভূপৃষ্ঠে একটা বস্তু বি এবং ভূপৃষ্ঠ থেকে 120 মিটার উপরে আরেকটি বস্তু এ। তাহলে ভূপৃষ্ঠের বস্তুটি বি এবং ভূপৃষ্ঠ থেকে 120 মিটার উপরে এ আরেকটি বস্তু। বি বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, আর এ বস্তুটি উপর থেকে বিনা বাধায় নিচের দিকে পড়তে শুরু করলো। এই হচ্ছে চিত্র। আমি আবার বলি, ভূপৃষ্ঠে একটা বস্তু বি বস্তুটি 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে উঠছে, আর ভূপৃষ্ঠ থেকে 120 মিটার উঁচুতে এ আরেকটি বস্তু, সেটা ভূপৃষ্ঠের দিকে নিচে নামছে। তো এই চিত্রর আলোকে আমাদেরকে দুটি প্রশ্ন সলিউশন করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে 3 সেকেন্ড পর এ বস্তুর বেগ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা প্রথমে 3 সেকেন্ড পর এ বস্তুর বেগ নির্ণয় করব, তারপরে দ্বিতীয় সমস্যাটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ন্ত বস্তু সূত্র পড়েছিলাম এবং নিক্ষিপ্ত বস্তু সূত্র পড়েছিলাম। আমি পড়ন্ত বস্তুর গতি সমীকরণগুলো আবার লিখি এবং নিক্ষিপ্ত বস্তুর গতি সমীকরণগুলো আবার লিখছি। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম v = u + gt, কারণ একটা বস্তু অবিকর্ষজ ত্বরণের প্রভাবে উপর থেকে নিচের দিকে পড়ে। আরও পেয়েছিলাম s = ut + ½ gt²। আরেকটি সূত্র পেয়েছিলাম v² = u² + 2gh। আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু উচ্চতা, এর জন্য s এর পরিবর্তে আমরা h লিখে দেব। তো আমরা এই সূত্রগুলো পেয়েছিলাম যে v = u + gt, h = ut + ½ gt² এবং v² = u² + 2gh। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম, আমরা যদি বলি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো কি হবে? একটা বিষয় আমরা বলেছিলাম যে নিক্ষিপ্ত বস্তু যেহেতু ভূপৃষ্ঠ থেকে উপর দিকে চড়া হয়, এর জন্য নিক্ষিপ্ত বস্তুর অবিকর্ষজ ত্বরণের মান নেগেটিভ। আমি আবার বলি যে কোনো বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয় সেটাকে নিক্ষিপ্ত বস্তু বলা হয়, এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অবিকর্ষজ ত্বরণ নেগেটিভ, কারণ অবিকর্ষজ ত্বরণ সবসময় নিচের দিকে ক্রিয়া করে, আর নিক্ষিপ্ত বস্তু যেহেতু উপর দিকে ওঠে অবিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে যায়, এর জন্য অবিকর্ষজ ত্বরণ ঋণাত্মক। তো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণগুলো যদি আমরা একটু লিখতে পারি, কি লিখব? v = u - gt, যেহেতু অবিকর্ষজ ত্বরণ ঋণাত্মক, এর জন্য মাইনাস আমরা দেব। h = ut - ½ gt² আমরা লিখতে পারি। তারপরে লিখতে পারি v² = u² - 2gh। এই হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণসমূহ। আমরা আরও জেনেছিলাম যে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ থেকে আমরা এই অংশটা একটু মুছে ফেলি। আমরা নিক্ষিপ্ত বস্তুর 3 নং সমীকরণ থেকে আমরা যা জেনেছি সেটা হচ্ছে
কোনো বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে, আমরা বলছিলাম যে একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায়, আমরা ধরি যে এইখানে একটা বস্তু আছে সর্বোচ্চ উচ্চতায়, তখন বস্তুর শেষ বেগ 0 হয়। কোনো বস্তু যখন ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় ওঠে, শেষ বেগ 0। তো আমরা এই সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম বা আরও পেতে পারি যে 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh বা 2gh ইকুয়ালস টু ইউ স্কোয়ার বা h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। এই সূত্র দ্বারা একটা নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করা যায়। একটা নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করা যায়। তো কত উচ্চতায় উঠবে এই বিষয়টা নির্ভর করে বস্তুটি কত বেগে বস্তুটিকে ছোড়া হলো, অর্থাৎ ইউ এর উপর। ইউ এর মান যদি বেশি হয়, অর্থাৎ বস্তুর আদিবেগ যদি বেশি হয়, উচ্চতা বেশি হবে। আদিবেগ যদি কম হয়, উচ্চতা কম হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে পরন্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণসমূহ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণসমূহ এবং বস্তু কত উচ্চতায় উঠবে সেটাও আমরা এখান থেকে দেখে ফেলেছি যে বস্তুর যদি আদিবেগ বেশি হয় তাহলে বস্তু বেশি উচ্চতায় উঠবে এবং আদিবেগ কম হলে বস্তুটি কম উচ্চতায় উঠবে। এবার আমরা এখানে আরেকটু আলোচনা, আমাদের মূল আলোচনা চলে যাই। 3 সেকেন্ড পর বস্তুর বেগ নির্ণয় করো, আমরা এই প্রশ্নের সমাধানের চেষ্টা করি। 3 সেকেন্ড পর এ বস্তুর বেগ, এ বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে, এর জন্য অভিকর্ষজ ত্বরণের মান পজিটিভ। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো থেকে একটা সূত্র নিয়ে আমরা এর মান বের করতে পারি। পরন্ত বস্তুর ক্ষেত্রে যে গতি সমীকরণ v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এই সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। তো এই সমীকরণ ব্যবহার করে আমরা এর সমাধান বের করতে পারি। কারণ এখানে যদি আমরা বলি, এখানে সময় t দেয়া আছে 3 সেকেন্ড, জি এর মান আমাদের জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বস্তুর আদিবেগ ইউ। এখন আমরা বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর শেষ বেগ 0 হয়, অর্থাৎ এই একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে সেখানে v ইকুয়ালস টু 0। আবার এই বস্তুটি যখন নিচের দিকে পড়বে, তোমরা একটু লেখাগুলো একটু দেখে ফেলো যে এই বস্তুটি যখন নিচের দিকে পড়বে তখন এই শেষ বেগটা হয়ে যাবে এই বস্তুর জন্য আদিবেগ। আমি আবার বলি, কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় থেকে যখন নিচের দিকে পড়ে তখন এই শেষ বেগ হয়ে যায় বস্তুর আদিবেগ। অর্থাৎ এই ক্ষেত্রে এই জিরো ভেলোসিটিতেই, অর্থাৎ জিরো ভেলোসিটি নিয়ে বস্তুটি উপর থেকে নিচের দিকে যাত্রা শুরু করবে। এই ক্ষেত্রে ইউ ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড। এবার আমরা 3 সেকেন্ড পর এ বস্তুর বেগ, অর্থাৎ শেষ বেগকে যদি v দ্বারা প্রকাশ করি, তো v ইকুয়ালস টু হোয়াট? 3 সেকেন্ড পরে যখন আমরা এর বেগ নির্ণয় করতে যাব, এটা হয়ে যাবে শেষ বেগ। এখন এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে আমরা 3 সেকেন্ড পরে এ বস্তুর বেগ পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা এই মানগুলো আমরা এখানে বসাই। আমরা লিখতে পারি, আমরা জানি v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। ইউ ছিল 0 প্লাস 9 ইন্টু টির মান ছিল 3 সেকেন্ড, আর 9.8 ইন্টু 3। তো এই 9.8 এবং 3 গুণ দিলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 29.4 বেগের একক মিটার পার সেকেন্ড।
অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 3 সেকেন্ড পর এ বস্তুর বেগ পেলাম 29.4 মিটার পার সেকেন্ড। এইভাবে কোনো পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় পরে বেগ আমরা বের করতে পারি। এবার আমরা দ্বিতীয় সমস্যাটির সমাধান করতে চাই। আমরা এইটা একটু মুছে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, প্রশ্নটির দিকে একটু লক্ষ্য করো। বি বস্তুটিকে উপরের দিকে ওঠানো হচ্ছে আর এ বস্তুটি নিচের দিকে নেমে যাচ্ছে। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি না সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা এটা সমাধানের ক্ষেত্রে আমরা চিত্রটা যদি আবার এঁকে নেই, এই হচ্ছে এ বস্তু, এখান থেকে প্রায় না দেয়াই আছে, এই হচ্ছে বি বস্তু। টোটাল এ থেকে বি এর যে দূরত্ব সেটা হচ্ছে 120 মিটার। আমরা ধরি ভূমি থেকে, এই যে ভূমি থেকে এক্স উচ্চতায়, আমরা ধরলাম যে এক্স উচ্চতায় এই বিন্দুতে, এটা পি একটা বিন্দু দিলাম, এক্স উচ্চতায় পি বিন্দুতে অর্থাৎ এই বরাবরে পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে। আমরা ধরলাম যে ভূমি থেকে এক্স উচ্চতায় পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে। তো এই বি বস্তুটি যদি ভূমি থেকে এক্স উচ্চতায় উঠে যায় তাহলে এ বস্তুটিকে কতটুকু নামতে হবে? আমরা এখানে সর্বমোট উচ্চতা পেয়েছি 120 মিটার। যদি এক্স মিটার বি বস্তুটি উপরে উঠে তাহলে এ বস্তুটিকে নামতে হবে 120 থেকে এক্স মাইনাস, মানে 120 মাইনাস এক্স মিটার। আমি আবার বলি, ধরলাম আমরা ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় পি বিন্দুতে বস্তুটি বা বস্তুদ্বয় মিলিত হবে। আমরা ধরলাম যে পি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে কতটুকু উচ্চতায়? এক্স উচ্চতায়। তাহলে এই বিন্দুটাকেও তো নামতে হবে, সেটা কতটুকু নামবে? টোটাল উচ্চতা হচ্ছে 120, যদি এক্স উচ্চতায় বি উঠে যায় তাহলে একে 120 থেকে এক্স বাদ দিলে যে উচ্চতা থাকবে সেই উচ্চতাটুকু নামতে হবে, অর্থাৎ এ বস্তুটিকে নামতে হবে 120 মাইনাস এক্স মিটার। আমরা এই পর্যন্ত চিত্র লিখে দিলাম। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এবার সলিউশনের দিকে যাব। আমি যদি এই চিত্রটি মুছে ফেলি তাহলে আমাদের সলিউশনটা একটু সহজ করে করতে পারি। আমরা এটা একটু মুছে দিলাম। এবার আমরা লিখি, ধরি বস্তুটি ভূমি থেকে একটা নির্দিষ্ট সময় লাগবে, এই উচ্চতাটা উঠতে একটা নির্দিষ্ট সময় লাগবে, এই উচ্চতায় নামতেও নির্দিষ্ট সময় লাগবে। এই সময়টাকে আমরা ধরে নিলাম টি, অর্থাৎ ওঠা এবং নামা সময়টা ধরে নিলাম আমরা টি সময়ে, অর্থাৎ টি সেকেন্ডে। বস্তুটি ভূমি থেকে টি সেকেন্ডে এক্স উচ্চতায় পি বিন্দুতে মিলিত হবে। এই আমরা ধরলাম যে বস্তুটি ভূমি থেকে টি সেকেন্ডে, অর্থাৎ উপরে ওঠার জন্য টি সেকেন্ড, নিচে নামার জন্য একই সময় টি সেকেন্ড, আর বস্তুটি ভূমি থেকে এক্স উচ্চতায় পি বিন্দুতে মিলিত হবে আমরা ধরে নিয়েছি। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি আমরা দেখব আসলে পি বিন্দুতে মিলিত হবে কি না। এবার আমরা দেখব যে এই এ কতটুকু নিচে নামলো, আমরা সেটা একটু দেখি। আমরা বলছিলাম যে এর নিচে নামলো যে 120 মাইনাস এক্স মিটার। আমরা এই এ কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা আমরা এবার নির্ণয় করে ফেলি। এ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা যদি বলি যে সূত্র আমরা পেয়েছিলাম যে H ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ
জিটি স্কোয়ার, এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এইচ এ যেহেতু এ বস্তুর, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার আমরা লিখে দিলাম। তো এইচ এ অর্থাৎ এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব, সেটা আমরা চিত্র থেকে আমরা নিতে পারি বা 120 মাইনাস এক্স। আর আমরা বলছিলাম কোনো বস্তু যখন সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামে তাহলে 0 তার আদিবেগ হয়, কারণ সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 এবং এই বেগ নিয়ে বস্তু যাত্রা শুরু করে, এর জন্য আদিবেগ 0 হয়। আমরা একটু আগে বলেছি 0। টি আমরা বলছিলাম যে উভয়ের সময় টিকে আমরা টি রাখলাম প্লাস হাফ, জির মান আমরা জানি 9.8 টি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, বা 120 মাইনাস এক্স ইকুয়ালস টু 0 দিয়ে টিকে গুণ দিলে 0, আর এখানে থাকবে হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার, সেটাকে আমরা সমীকরণ 1 দ্বারা প্রকাশ করি। এবার আমরা বি বস্তু কতটুকু উচ্চতায় উঠবে, আমরা এটা আর একটু শর্ট করে দিতে পারি। আমরা যদি 2 দ্বারা এটাকে ভাগ করে ফেলি তাহলে আমরা ভাগফলও বসিয়ে দিতে পারি। আমরা 2 ইন্টু 9.8 না লিখে আমরা ভাগফল লিখতে পারি 4.9 টি স্কোয়ার। এবার বি বস্তুর ক্ষেত্রে বি বস্তুটিকে উপরে উঠতে হবে। তো উপরে উঠতে গেলে অভিকর্ষ ত্বরণের মান হবে ঋণাত্মক, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সমীকরণ ব্যবহৃত হবে সেটা বি বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে মাইনাস দিলেই হয়ে যায়। তো বি বস্তুর ক্ষেত্রে আমরা যদি বলি যে কতটুকু উচ্চতায় সেটা উঠবে, আমরা সেটা বের করব। এইচ বি ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু বি বস্তু একটা আলাদা, আমরা আদিবেগটা E1 দ্বারা প্রকাশ করে ফেলি। অভিকর্ষ ত্বরণ পরিবর্তন করতে হবে না, অভিকর্ষ ত্বরণ যেহেতু একটা ধ্রুব রাশি, এবং টিটাও আমরা বলেছি উভয় বস্তুর ক্ষেত্রে টি, অর্থাৎ সময়টা হচ্ছে টি। তো এই ক্ষেত্রে আমরা বি বস্তুর জন্য সূত্র লিখলাম যে E1t মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার আমরা এখান থেকে আমরা আরও বের করতে পারি। আমরা বলছিলাম বি বস্তুটি কতটুকু উচ্চতা উঠবে, চিত্রে বলছিলাম যে এক্স মিটার, তাহলে এইচ বিটা হচ্ছে এক্স। এই ক্ষেত্রে E1 এর মান থাকবে, কারণ বস্তুটি যখন নিক্ষিপ্ত হবে একটা নির্দিষ্ট বেগ নিয়ে বস্তুটি উপরের দিকে উঠবে। কোনো বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি একটা আদিবেগ দিতে হয়। আমাদের এই প্রশ্নে এই আদিবেগটি ছিল 19.6। তো এর জন্য আমরা লিখব 19.6 ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমরা যদি ভ্যালু বসিয়ে দেই 9.8 ইন্টু টি স্কোয়ার। এবার আমরা একটু ডান দিকে একটু লিখে নেই, ডান দিকে লিখলে আমরা কি লিখতে পারি, বা x ইকুয়ালস টু 19.6 ইন্টু টি মাইনাস 4.9 টি স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ 2 দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে আমরা সমীকরণ 2। এবার সমীকরণ 1 এবং 2 যদি যোগ করে দিই, আমরা সমীকরণ 1-এ কী পেয়েছি, আমরা একটু এদিকে থাকাই। সমীকরণ 1-এ পেয়েছি 120 মাইনাস এক্স ইকুয়ালস টু 4.9 টি স্কোয়ার। 2-এ পেয়েছি এক্স ইকুয়ালস টু 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। আমরা যোগ করে দিলে মাইনাস এক্স এবং প্লাস এক্স বিয়োগ হয়ে যাবে, থাকবে আমরা যদি বলি 1 ও 2 যোগ করি, যোগ করে দিই, দিলে থাকবে 120 ইকুয়ালস টু বাম পাশে 120 থাকবে,
আর এখানে প্লাস 4.90 স্কোয়ার মাইনাস 4.90 স্কোয়ার মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আমরা আরও একটু সহজ করে লিখি, আমরা যোগগুলো একটু দেখিয়ে দিই। 120 মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 4.90 স্কোয়ার প্লাস 19.6t মাইনাস 4.9 টি স্কোয়ার। এবার এই এক্স আমরা বিয়োগ করে দিলাম, 4.9 বিয়োগ করে দিলাম। তাহলে কি থাকবে? 120 ইকুয়ালস টু 19.6t, বা আমরা যদি এই সমীকরণ থেকে টি এর মান নির্ণয় করি তাহলে কি হবে? 120 ডিভাইডেড বাই 19.6। এবার 120কে যদি আমরা 19.6 দ্বারা ভাগ করে দেই তাহলে কত সেকেন্ড আসে? 6.122 সেকেন্ড, অর্থাৎ 6.122 সেকেন্ড। এইখান থেকে সময় বের করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা এত ক্যালকুলেশন, হিসাব নিকাশ করলাম, আমাদেরকে বের করতে হবে যে এক্সের ভ্যালু। কেন এক্সের ভ্যালু? যে আমরা বলছি ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় বস্তুটি মিলিত হবে, আমাদেরকে বের করে দেখাতে হবে এক্সের মান, সেটা কত মিটার উচ্চতায় বস্তুটি মিলিত হয়, আদৌ হয় কি না, হলে কত মিটার উচ্চতায় হয়, এর জন্য আমাদেরকে এক্সের মান নির্ণয় করতে হবে। এই এক্সের মান নির্ণয়ের জন্য আমরা এত ক্যালকুলেশন বা এত আয়োজন। এবার আমরা যদি এই টি এর মান, এই মানটি 1 নং সমীকরণ অর্থাৎ এই সমীকরণে আমরা টি এর মানটি বসিয়ে দিই, অথবা 2 নং সমীকরণে আমরা টি এর মান বসাই, 1 নংয়ে অথবা 2 নংয়ে, ইচ্ছা মতো 1 নং বা 2 নংয়ে আমরা টি এর মান যদি বসাই তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব। 1 অথবা 2 নং সমীকরণ যে কোনো ইচ্ছা অনুযায়ী আমরা বসাতে পারি, আমরা এক্সের মান পেয়ে যাব। তো আমরা 1 নং সমীকরণে যদি বসাই, আমরা যদি বলি, এই অংশটা একটু মুছে ফেলি, যে টি এর মান 1 নং সমীকরণে বসাই, টি এর মান 1 নং সমীকরণে বসাইলে আমরা কী পাবো? 120 মাইনাস এক্স ইকুয়ালস টু 4.9 ইন্টু 6.122 হোল স্কয়ার। এই সমীকরণ আমরা যদি ক্যালকুলেশন করি, এই সমীকরণ ক্যালকুলেশন করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 63.64 মিটার। এই সমীকরণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x এর একটা মান পাবো, সেই মানটা হচ্ছে 63.64 মিটার, অর্থাৎ একটা ঋণাত্মক মান, যা অগ্রহণযোগ্য। আমরা বলছিলাম যে x মিটার উচ্চতায় বস্তুটি মিলিত হবে, তো x এর মান বের করলে আমরা বলতে পারতাম যে 10 মিটার উচ্চতায় মিলিত হবে, বা 15 মিটার উচ্চতায় মিলিত হবে, বা 30 মিটার বা 60 মিটার বা 63 মিটার উচ্চতায় মিলিত হবে। কিন্তু ক্যালকুলেশন করে x এর আমরা একটা ঋণাত্মক মান পেলাম, যেটা মোটেও গ্রহণযোগ্য নয়। কারণ উপর দিকে তো না ওই, বরং ঋণাত্মক মান আমরা যদি বলি এটা আরও নেগেটিভ, একটা অগ্রহণযোগ্য, এটা আনকাউন্টেবল একটা মান। এর জন্য বস্তুটি আদৌ এক্স উচ্চতায় মিলিত হবে না। তো আমরা যদি বলি যে যেহেতু এক্স ঋণাত্মক সেহেতু এক্স এর মান গ্রহণযোগ্য নয়, অতএব বস্তুটি ভূমির উপর কোনো উচ্চতায় বা যে কোনো উচ্চতায় মিলিত হবে না, বা ভূমির উপর কোথাও মিলিত হবে না। আমরা যদি বলি কোথাও মিলিত হবে না, যেহেতু আমরা এক্স এর ভ্যালু নেগেটিভ আসছে, একটা গ্রহণযোগ্য মান, এর জন্য আমরা লিখে দিতে পারি যে বস্তুটি ভূমির উপর কোথাও মিলিত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু আলোচনায় যাই। আমাদেরকে যদি বলা হয় যে দুটি বস্তু, একটা বস্তু
যে উপর থেকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠলো, আর একটি বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচের দিকে নামছে। বস্তু দুটি ভূপৃষ্ঠের উপরে কত উচ্চতা মিলিত হবে? তো এই ক্ষেত্রে আমরা প্রথমে টোটাল যে উচ্চতাটা সেটা থেকে যদি আমরা ধরি যে x মিটার উচ্চতা মিলিত হবে, তাহলে আমরা ধরলাম যে x মিটার উচ্চতা মিলিত হবে। প্রত্যেক সলিউশনের ক্ষেত্রে আমরা এমনই ধরতে পারি যে x মিটার বা y মিটার বা p মিটার বা k মিটার, যার যে যত ইচ্ছা অনুযায়ী আমরা চলক ধরতে পারি, মিলিত হবে। তাহলে আমরা বস্তুটি বা উপরে যে বস্তুটি থাকবে সেটি কতটুকু নামবে? টোটাল উচ্চতা থেকে x বাদে বা এইখানে ধরা যে উচ্চতা সেটা বাদে যতটুকু থাকবে ততটুকু নামবে। আমরা ধরলাম যে এটা অতটুকু নামবে, সেটা অতটুকু উঠবে। এরপরে উপরের বস্তুর জন্য পরন্ত বস্তুর সমীকরণ, নিচের বস্তুর জন্য নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ ব্যবহার করব। সেটা মনে রাখতে হবে যে উপর থেকে যে বস্তুটি নিচে নামবে এর জন্য পরন্ত বস্তুর গতি সমীকরণ, আর উপর থেকে উপরের দিকে যে বস্তুটি উঠবে সেটার ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ আমরা ব্যবহার করব। তো পরন্ত বস্তুর সমীকরণ ব্যবহার করে আমরা একটা সমীকরণ দাঁড় করাবো। আবার নিচের ভূপৃষ্ঠ থেকে যেটা উপরে উঠবে নিক্ষিপ্ত বস্তুর গতি সমীকরণ ব্যবহার করে আরেকটা সমীকরণ দাঁড় করাবো। এই দুইটি সমীকরণ যোগ অথবা বিয়োগ, ইচ্ছা মতো যোগ অথবা বিয়োগ করে আমরা সেখান থেকে একটা সময় নির্ণয় করে ফেলব। আর এই সময়টা, অর্থাৎ এই সমীকরণের যে চলক ব্যবহার করলে এই x পাওয়া যায় সেই চলকটি হচ্ছে t। অর্থাৎ আমাদেরকে t নির্ণয় করতে হবে। যদি আমরা টাইম নির্ণয় করতে পারি তাহলেই কেবল আমরা x বের করতে পারবো। তো এই দুটি সমীকরণ ব্যবহার করে আমরা t নির্ণয় করে ফেলব। t এর মান যে কোনো একটি সমীকরণে, পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সমীকরণ আমরা দাঁড় করিয়েছিলাম অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে সমীকরণ আমরা দাঁড় করিয়েছিলাম, যে কোনো একটি সমীকরণে t বসাইলেই x পাওয়া যায়। আমার এই প্রবলেমে হয়তো x এর মানটা নেগেটিভ আসছে, এর জন্য বলছি যে কোথাও মিলিত হবে না। যদি পজিটিভ আসতো তাহলে অবশ্যই একটা বিন্দুতে মিলিত হতো, আমরা বলতাম যে অতটুকু উচ্চতায় মিলিত হবে। তো এইভাবে তোমরা বাসায় বসে আরও সমস্যাগুলো সমাধান করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। করোনাকালীন সময়ে তোমরা বাসা থেকে বের হবে না প্রয়োজন ছাড়া, ঘরে থাকবে, ঘরে বসে পড়াশোনা করবে। অনলাইন স্কুল তোমাদের সাথে থাকবে সেই আশা করি। ভালো থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ সবাইকে।